আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি একটা বিষয়ে কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর। এখানে বলছে 5 ব্যাংক মিলে এক ব্যাংক, চাকরি হারাবে না কর্মীরা। আমি দুটো বিষয়ে কথা বলবো বাংলাদেশ ব্যাংকের গভর্নরের, মানে এই ব্যাংকগুলো নিয়ে। সেটা হচ্ছে যারা ডিপোজিটর, এই 5 ব্যাংকের ডিপোজিটর মানে আপনি ব্যাংকে টাকা রাখছেন, আপনার কি হতে পারে। আর আরেকটা হচ্ছে বিনিয়োগকারী, যারা এই ব্যাংকগুলো শেয়ার কিনছেন, তাদের কি হতে পারে। এই দুটো বিষয়ে আমি কথা বলবো। ব্যাংকগুলো আপনারা আমার এই মুহূর্তে সবগুলো ব্যাংক ইসলামীকরণের যে ইসলামের কাছে যে ব্যাংকগুলো আছে, এই ব্যাংকগুলোয় সম্ভবত এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এই 5-6টা ব্যাংক একত্রিত করে একটা ব্যাংক হবে। এখন এখানকার যারা ডিপোজিটর আছেন, বিভিন্ন নিউজে দেখতেছি যে আপনারা সমস্ত টাকা তুলে ফেলতেছেন। কী জন্য? ব্যাংকগুলো বন্ধ হয়ে যাবে, এই জন্য আপনারা টাকা তুলে ফেলতেছেন। আসলে বিষয়টা এটা না, আপনারা ভুল করতেছেন। দরকার না হলে টাকা তোলার দরকার নাই। আপনাদের টাকাটা যাতে সিকিউরিটি থাকে, এই জন্যই মূলত ব্যাংকগুলোকে একত্রিত করা হচ্ছে, শক্তিশালী করা হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের কোনো সমস্যা নাই, আপনার ব্যাংকে টাকার মান কমাই দিয়ে তারা টাকা ছাপায় আপনাকে টাকা দিতে পারে, এটা কোনো ব্যাপার না। অলরেডি এই ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংক প্রায় 22-23 হাজার কোটি টাকা দিয়ে আপনাদেরকে টাকা দিছে না। এই ব্যাংকগুলোর 5,000 করে হোক আর প্রতিদিন 5,000 10,000 করে টাকা দিছে না। চাইলে বাংলাদেশ ব্যাংক চাইলে আপনাকে একদিনে 50 কোটি টাকাও দিয়ে দিতে পারবে। সে টাকা চাপে আপনাকে টাকা দিবে, কিন্তু এটার ইমপ্যাক্ট পড়বে মার্কেটে, মুদ্রাস্ফীতি বেড়ে যাবে, মার্কেটে জিনিসপত্রের দাম বেড়ে যাবে, তখন অন্যদের সমস্যা হবে। শুধু তো আপনাদের চিন্তা করলে হবে না। বাংলাদেশ ব্যাংক তো শুধু আপনাদের চিন্তা করবে না, তারা দেশের চিন্তা করে। মানে টাকার অতিরিক্ত সাফল্যে যে মুদ্রাস্ফীতির উপর পড়বে, ডলারের রেট বেড়ে যাবে, সব কিছু মিলেই তো তারা চিন্তা ভাবনা করে। তো সুতরাং এই বিষয়ে বক্তব্য হচ্ছে যে যারা ডিপোজিটর আছেন, টাকা রাখছেন ব্যাংকে, এই ব্যাংকগুলোতে, যে ব্যাংকগুলোর নাম আমি বললাম, যারা একত্রিত হবে, বরং আপনাদের এই ডিপোজিটের টাকাটা যাতে আরও সেফ থাকে, ভালো থাকে, এই জন্যই এই ব্যাংকগুলোকে একত্রিত করা হচ্ছে। সরকার চাইলে একত্রিত না করেও টাকা দিয়েও এই ব্যাংকগুলোকে বাঁচিয়ে রাখতে পারতো, কোনো সমস্যা ছিল না। কিন্তু মার্কেটের এটা একটা বাজারে এটার একটা ইমপ্যাক্ট পড়বে, সেই জন্য সরকারের ওখান থেকে সরে এসে ব্যাংকগুলোকে একত্রিত করে নিচ্ছে। সুতরাং যারা ডিপোজিটর আছেন, আপনারা অযথা আতঙ্কিত হয়ে ব্যাংক থেকে টাকা তোলার দরকার নেই। এটা হচ্ছে একটা। এবার হচ্ছে যারা বিনিয়োগকারী, মানে পুঁজিবাজারে এইসব ব্যাংকে যাদের শেয়ার কিনে আছে, আপনাদের কী করা উচিত, এটা হচ্ছে মূল কথা। আমি কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম, সেটা হচ্ছে এখানকার যারা বিনিয়োগকারী আছে, আমি শুধু একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন বিভাগের অধ্যাপক আল আমিন, উনি কিন্তু পুঁজিবাজার টাস্কফোর্স কমিটির একজন সদস্য, 5 সদস্যের উনি একজন। ওনার ফেসবুক পেজে একজন কমেন্টস করেছিল যে, স্যার, আমি তো এইসব দুর্বল ব্যাঙ্কগুলোর, যে 5টা ব্যাঙ্ক একত্রিত হবে, এই ব্যাঙ্কগুলোর আমি শেয়ার কিনছি, এখন আমি কি করব? আমি অনেক লসে আছি, কিন্তু আমি এখন কি করব? আমার কি করা উচিত? এই শেয়ারগুলোকে আমি সেল দেবো না ধরে রাখবো? তো উনি, আলামিন সাহেব, কিন্তু সরাসরি কোনো উত্তর দেয় নাই। উনি এটাকে একটু অ্যাভয়েড করে গেছে। উনি উত্তরটা দিয়েছে আসলে যারা শেয়ার কিনছে তারাই ভালো বলতে পারবে, তারা কেন কিনছে, দুর্বল ব্যাংকে শেয়ার কেনা কি কতটুকু যুক্তিসঙ্গত হয়েছে। উনি এরকম করছে, কিন্তু এটা কিনে ফেলছে, এখন এটা সমাধানটা কি, এটা কিন্তু উনি সরাসরি বলে নাই। এবং উনি এটাও বলছে যে এইভাবে সরাসরি এটা সমাধান দেওয়াও সম্ভব না। মানে উনি অনেকটা নেগেটিভ ট্রেন্ডের কথাটা বলছে, মানে যে 5টা ব্যাংকের বিষয়ে যারা বিনিয়োগকারী আছেন। তো ওনার কথা থেকে আপনারা কিছুটা অনুমান করতে পারেন যে আপনাদের কি করা উচিত। এটা হচ্ছে আমার কথা। তবে যাদের একেবারে মানে নিশ্চয়ই ব্যাংক হয়ে গেলে তো সবগুলো শেয়ার একই জায়গায় চলে আসবে। এই ব্যাংকগুলোতে শোনেন, ব্যাংকগুলোতে আর হঠাৎ করে 5টা ব্যাংক একত্রিত করে একটা ব্যাংক করবে, শেয়ার সংখ্যা কমিয়ে নিয়ে আসবে, ব্যাপারটা তো এরকম নয়। দেখা গেছে যে পরিমাণ শেয়ার আছে, এগুলোকে নিশ্চয়ই বাংলাদেশ ব্যাংক ওইভাবে ক্যালকুলেশন করেই, হিসেব নিকেশ করেই তো তারা আসলে ওই শেয়ারগুলো পাবলিকের কাছেও, তার যারা কিনছেন সেভাবেও থাকবে, আবার ডিরেক্টরদের কাছে থাকবে, আর গভর্নমেন্টের কাছেও থাকবে। হয়তো দেখা গেছে গভর্নমেন্ট অনেক শেয়ার নিয়ে নিতে পারে, তখন তো সেটা আরও পজিটিভ যদি গভর্নমেন্ট নিয়ে নেয়। এখানে আসলে এই মুহূর্তে কী হবে এটা বলা মুশকিল। তবে আমার বক্তব্য হচ্ছে, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, যাদের কাছে এই ব্যাংকগুলোর শেয়ার আছে, যদি আপনার খুব বেশি লস না থাকে তাহলে আপনি এক্সিট করুন। আশা করি বুঝতে পারতেছেন। আর যারা অনেক লসে আছেন, একটু অপেক্ষা করতে হবে। এই শেয়ারগুলোর দাম অনেক কমে গেছে, অনেক 3 টাকা 4 টাকা চলে আসছে এই শেয়ারগুলোর দাম এখন। তো
একটু অপেক্ষা করতে হবে, কি হয় সে দেখা যাক। মানে যতটুকু পড়ার ততটুকু সে পড়ে গেছে, এটা এখানে এখন কিছু করার নাই আপনাদের। হ্যাঁ, তো সুতরাং যতটুকু সম্ভব এক্সিট করলে সেটা ভালো। ভালো স্টকের আসলে দিন শেষে ভালো স্টকের দিকে থাকতে হবে। তো আমি দুইটা বিষয় আপনাদের সাথে কথা বললাম। একটা হচ্ছে যারা ডিপোজিটর আছেন এই 5 ব্যাংকের অযথা হয়রানি করে ব্যাংক থেকে টাকা উঠাতে, আপনার প্রয়োজনের অতিরিক্ত টাকা উঠানোর দরকার নাই। কারণ সরকার ব্যাংকগুলোকে একত্রিত করতেছে আপনার টাকাটা যাতে তারা সেফ থাকে সেজন্য। আর দ্বিতীয় হচ্ছে যারা বিনিয়োগকারী, যদি খুব বেশি লস না থাকে তাহলে এক্সিট করা ভালো ওই স্টকগুলো থেকে। অন্য যে যতটুকু লস হোক অন্য স্টক দিয়ে আপনি রিকভার করার চেষ্টা করবেন। আর বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে অনুরোধ করব অতিরিক্ত কথা, মানে বেশি কথা না বলার জন্য। উনি অপ্রয়োজনের অতিরিক্ত কথা বলে, সেন্সিটিভ জায়গায় বসে এত কথা বলা যায় না। এখানে উনি বলতেছে যে 5 ব্যাংক মিলে চাকরি হারাবে না। আচ্ছা যাই হোক, চাকরি হারাবে না এটা আমি শুধু একটু কথা বলে নিই তাহলে বুঝবেন। এই 5টা ব্যাংক ধরেন আপনার জেলা শহরে 5টা ব্যাংক আছে না, সোশ্যাল ইসলামী ব্যাংক আছে, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক। আপনার জেলা শহরে প্রত্যেকটা ব্যাংকের এই 5টা ব্যাংক, তো এর বাইরে আমার মনে নাই, যদি ভুল হইতে পারে আমার ব্যাংকের নাম, আপনারা ঠিক করে নেবেন। এই আপনার জেলা শহরে 5টা ব্যাংকের শাখা আছে না? আছে। এখন সরকার এটাকে একটা ব্যাংক করবে, ধরুন আপনার জেলা শহরে 5টা ব্যাংকে একত্রিত করে একটা ব্যাংক করবে। এখন ওই শাখাগুলোতে ধরুন 200-250 কর্মী আছে এই 5টা ব্যাংকের শাখাতে। সরকার একটা ব্যাংক যদি করে ওই জেলাতে, তাহলে কি 250 লোকের দরকার আছে? 250 লোক কোথাও বসাবে না। এগুলার আসলে মানে না বলাই ভালো, মানে এই ধরনের কথাবার্তা না বলে, মানে আশ্বাস দিতেছেন ঠিক আছে ভালো, কিন্তু এগুলোকে ওপেনলি নিয়ে না আসাই ভালো। আর এর বাইরেও উনি পুঁজিবাজার নিয়ে যে ওনার কারণে অনেকগুলো ব্যাংক বাটফারি করে ডিভিডেন্ড দেয় নাই। কয়েকটা ব্যাংক ভালো ভালো, যেমন সম্ভবত প্রাইম ব্যাংক বা প্রিমিয়ার ব্যাংক ডিভিডেন্ড দেয় নাই। যেমন ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক ডিভিডেন্ড দেয় নাই। এরকম আরও কয়েকটা ব্যাংক আছে খুবই ভালো, তাদের সমস্ত কিছু ভালো ছিল এবং তারা তাদের এনপিএল, তাদের নন পারফর্মিং লোন যেটা, সেটা তাদের যে সেটা তারা রাখার পরেও তাদের কাছে ক্যাশ টাকা ছিল, কিন্তু ডিভিডেন্ড দেয় না তারা। শুধু এই সুযোগটা কাজে লাগাচ্ছে, মানে যত রকমের সুযোগ পারতেছে সেই সুযোগটাকে কাজে লাগাচ্ছে অতিরিক্ত কথা বলার কারণে। আসলে বাংলাদেশ ব্যাংককে বলবো, অর্থ উপদেষ্টাকে বলবো, আইসিবি চেয়ারম্যানকে আর রাশেদ মাকসুদকে বলবো কি, মানে ভালো অতিরিক্ত ভালো না। হ্যাঁ, অতিরিক্ত ভালো না। আপনার জ্বর হয়েছে 98 থেকে 99 ডিগ্রি, আপনি যদি অ্যান্টিবায়োটিক শুরু করেন শুরুতে, তাহলে সমস্যা আছে। রুগী আরও মানে ভালোর জন্য অ্যান্টিবায়োটিক দিচ্ছেন, সেটা আরও খারাপ হয়ে যেতে পারে। যখন যেটা দরকার তখন সেটা দেওয়ার চেষ্টা করুন। ভালো থাকবেন সবাই, ভিডিওটা শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।